আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেদিন যা বলেছিলেন আর আজ শুভেন্দু অধিকারী যেটা পাল্টা বলছেন, এই রাজনীতি কি চলতেই থাকবে আর আমরা বোকা বনতে থাকবো? তৃণমূল কংগ্রেসের কথায় আমরা বোকা বনতে থাকবো? আজকে শুভেন্দু অধিকারী খুব বড় একটা কথা বলেছেন। কি বলেছেন শুনুন। যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরবো, 2000 করে লোক বসাবো 50টা জায়গায়, আর কলকাতাকে নাকি তিনি 15 মিনিটে স্তব্ধ করে দেবেন। ওই একই আর কি। এখন একটু লেকচার দিন, আমরা চাই, শুনতে চাই। আমি প্রীতম দত্তর কাশেম আলীর কাছে যাব। কাশেম ভাই, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। এই যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথাগুলো বলেছিলেন না, তারপরে বেঘোরে আমরা দেখলাম, জাস্ট বেঘোরে, মানে হরগোবিন্দ দাস নরেন্দ্র মোদী নয়, নরেন্দ্র মোদী বা অমিত শাহকে আক্রমণ করছে বা তার চেষ্টা করছে, আমরা মানলাম যে তাও মানে কোনো একটা কারণ আছে। হরগোবিন্দ দাস একজন মৃৎশিল্পী, সিপিএম করত, জাস্ট ওয়াকফের জন্য বেঘরে মারা গেল। তার বিধবা স্ত্রী এবং ছেলের বউ, মানে চন্দন দাসের স্ত্রী এবং তাদের মা সেই সময় যারা জীবিত, মানে বাড়িতে আর কোনো পুরুষ নেই, সে সময় কি বলেছিলেন আমরা কিন্তু ভুলিনি। কাশেম ভাই, আপনিও শুনুন, আমরা দুজনেই প্রায়শ্চিত্ত করি, শুনুন। আপনারা এতদিন ধরে থাকছেন এখানে, স্থায়ী বাসিন্দা, বহুদিন ধরে হয়তো এখানে থাকেন এই গ্রামে, কিসের কোন অপরাধের সাজা গুনতে হলো মা আপনাদের? কি করে বলবো, এলা কে করে গেল না গেল, পাশের এসব মুখ চিনা যাবে না তো, মুখে সব ছাকনা লাগা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, আমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে, শাখা সেদের ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে, এইলা বলছে সব। কাশেম ভাই কিছু মনে করবেন না, কিন্তু এই বাংলায় আসলে সম্প্রীতি সবাই চায়। এই বাংলাটা কাশেম ভাই এবং ময়ূকের হোক, সবাই চায়, কিন্তু সম্প্রীতি আসলে নষ্ট করছে কিছু রাজনৈতিক দল এবং নির্দিষ্টভাবে একটা দল যারা লোক খেপিয়েছিল সেদিন। কেন আমরা বলতে পারবো না তাদের নাম? আজ ওয়াকফ নিয়ে বাংলার এত সংখ্যালঘু মানুষ তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেললো তো তৃণমূল কংগ্রেস। কি বলবেন কাশেম ভাই? ময়ূকদা, বাংলার একটা প্রচলিত লোককথা, শ্রুতি কথা বারবার মনে পড়ে, সেই যদি নখ খসালি তবে কেন লোক হাসালি। মমতা ব্যানার্জি এই ওয়াকফ নিয়ে এবং তার অনুগত দালাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে সংখ্যালঘু মুসলমানদের, মাওলানা, ইমাম সাহেব, আরও বিভিন্ন স্তরের মানুষদের, যারা অশিক্ষিত প্রান্তিক মানুষজন আছেন, তাদেরকে তেতিয়ে তিনি যেভাবে তাতিয়ে উত্তপ্ত করে, যেভাবে মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল, নিরীহ দুজন নিষ্পাপ মানুষ তারা খুন হলেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তারা রাজনৈতিক দল সূত্রে সিপিএম করতে পারে, যে সমস্ত সেকুলারের কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, যারা টুকরো টুকরো গ্যাংয়ের কথা বলতেন, যারা বলতেন কাশ্মীর মাঙে আজাদি, আফজাল হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায়, যারা বিভিন্ন স্তরে এই সমস্ত কথা বলে, যারা একসময় বলেছিল কাগজ আমরা দেখাবো না, আমরা এদেশের নাগরিক, তাদের কিন্তু মুখ বন্ধ ছিল, তারা কিন্তু প্রতিবাদের স্তরে পৌঁছতে পারেনি। আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে দীর্ঘ 6-7 মাস হয়ে গেল, আজকে পশ্চিমবাংলায় সেই আইনের লাগু হচ্ছে না কেন? হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ওয়াকফ আইনের বিরোধিতা করেছিলেন,
আজ সংখ্যালঘু দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিমকে দিয়ে বলতে হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। কেন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না কেন? যেমনটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন যে এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে, আমার শরীরে রক্ত থাকতে, আর মুসলমানদের সমাবেশে সিদ্দিকুল্লাহর সমাবেশে গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুসলমানদের সাথে আছে, এটা মুসলমানদের সম্পত্তি। আর কেন্দ্র সরকারের বক্তব্য কি? যে পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের প্রায় 84,000 ওয়াকফ প্রপার্টি আছে, সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা সরকারের স্তরে নথিভুক্ত করুন। গোটা ভারতবর্ষে এরকম ওয়াকফ সম্পত্তি আছে। আজকে পশ্চিমবাংলায় এই 6 মাস আইন পাশ হবার পরেও শুধুমাত্র উমিদ পোর্টালে 17,000 ওয়াকফ সম্পত্তির নাম নথিভুক্ত হয়েছে, আর বাকি সম্পত্তিগুলো নথিভুক্ত হয়নি কেন? আসলে আপনি দেখলে বুঝতে পারবেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি সিবিআই তদন্ত করব, ওয়াকফ সম্পত্তি সিপিএম জবরদখল করে রেখেছে, আমরা যদি সরকারে আসি আমরা ওয়াকফ সম্পত্তি গরিব অসহায় মুসলমান যাদের পড়াশোনার নেই, ব্যবস্থা নেই, তাদের স্কুল কলেজ হসপিটাল আমরা তৈরি করব ওয়াকফ সম্পত্তির পয়সা দিয়ে। আমরা কি দেখতে পেলাম? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ওয়াকফ সম্পত্তির সিবিআই তদন্ত হলো না, ওয়াকফ সম্পত্তির অর্থ দিয়ে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে। যে হক, যে অধিকার আমরা যারা গরিব প্রান্তিক মুসলমান, যারা দুবেলা দুমুঠো খেতে পাই না, আমাদের কাছে শিক্ষা নেই, আমাদের কাছে হসপিটাল নেই, আমাদের পেটে ভাত নেই, সেই সম্পত্তির টাকা দিয়ে, অর্থ দিয়ে আমাদের সমাজের সঠিক পথ দেখানোর উদ্দেশ্যই ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেরুকরণ তৈরি করলো। তোষণ আর তুষ্টিকরণ করে মমতা ব্যানার্জি মুসলমানদের ভোটকে সুরক্ষিত করবার জন্য পশ্চিমবাংলার বুকে সাম্প্রদায়িক যে বাতাবরণ তৈরি করেছে, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান, এদেশীয় মুসলমান, আমরা হক চাই, আমরা ইমাম মুয়াজ্জিন ভাতা চাই না, আমরা পেটে ভাত চাই, আমাদের কাল দিন, আমরা রাষ্ট্রবাদী, আমরা এই দেশীয় মুসলমান। আমরা আমি প্রীতম দত্তের কাছে যাব, কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।